নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। চমকে গেছে গোটা বাংলার তৃণমূল করা সমস্ত লোকেরা, কারণ শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে কথা দিয়েছেন যে ব্রেকিং নিউজটা গতকাল গোটা মিডিয়া ছেয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। আর এটাই স্বাভাবিক, কারণ বাংলার বুকে শুভেন্দু অধিকারী কি করছে সেটা জানানো খুব মুশকিল, কারণ জানালেই বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে বিজেপির দিকে তাকাবে। তাই আমি নরেন্দ্র মোদীজিকে কথা দিচ্ছি সবার সামনে অন রেকর্ড সেভারাল টাইম। শুভেন্দু অধিকারী কি কথা দিয়ে এসছেন সেটা নিয়ে এবং সেই কথা রাখতে পারবেন কিনা সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2020 শেষের দিকে তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু দায়িত্ব, পদ, ভালো ভালো লোভনীয় জায়গা সব ছেড়ে কার্যত বেরিয়ে এলেন। বেরিয়ে এসে জয়েন করলেন বিজেপিতে জয়েন করার পরে তিনি একের পর এক কথা বলেছেন, যে কথাগুলো পরবর্তী ক্ষেত্রে দেখেছি আমরা মিলতে গেছে। নারুলা ম্যাডাম মনে আছে নিশ্চয়ই, নারুলা ম্যাডাম, ভাট, এই শব্দগুলো শুভেন্দু অধিকারী আসার পরে আমরা জেনেছিলাম। আর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আমি মমতা ব্যানার্জিকে হারিয়ে ছাড়বো। মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করেছিলেন যে আমার কাছে দুটো বোন, এক হচ্ছে নন্দীগ্রাম, দুই হচ্ছে ভবানীপুর, আমি নন্দীগ্রামে দাঁড়াবো, দেখবো আমি জিতি না হারি। দেখে গেল শুভেন্দু অধিকারী বলে হারালেন। সেই শুভেন্দু অধিকারী 2021 নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত লাগাতার মাটি কামড়ে লড়ছেন। আমরা জানি যে স্বীকার করবে না সে ভুল বলবে, স্বীকার প্রত্যেককে করতে হবে। সে শুভেন্দু অধিকারী গতকাল কিন্তু একটা অদ্ভুত কথা বলেছেন। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী কিন্তু কেন্দ্রীয় স্তরে মানে কেন্দ্রীয় নেতা বা দিল্লির নেতা যারা আছেন তাদের কাছে কিন্তু খুব 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 একদম কি বলবো পছন্দের মানুষ। আপনারা দেখেছেন অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী সবার কাছে কিন্তু প্রিয় পাত্র হয়ে গেছে বাংলার বুকে শুভেন্দু অধিকারী, এটা সবাই জানেন। তো সেই শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছিলেন, কথা বলেছেন, আমরা জানতাম, কিন্তু তিনি নরেন্দ্র মোদীকে কি কথা দিয়েছিলেন আর নরেন্দ্র মোদীকে যে কথাগুলো দিয়েছিলেন সেই কথাগুলোকে তিনি রাখতে পারবেন, এই প্রশ্নটা কিন্তু চারিদিকে উঠছে। কারণ শুভেন্দু অধিকারী গতকাল প্রেসের সামনে বক্তব্য রাখতে গিয়ে তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, সেই সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন সেটা শোনার পরে কার্যত মনে হয় যে তিনি একদম যোগ্য জবাব দিয়েছেন সমস্ত মিডিয়াকে। আর তিনি কি বলেছেন, কেন তিনি বলছেন নরেন্দ্র মোদীকে, তিনি কি কথা দিয়েছেন, সবটা জানতে গেলে দেখুন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বক্তব্যটা শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কাঁথি এবং দার্জিলিং এর বিধায়কদের নিয়ে বৈঠক করছেন। ডেলি করে তাতে কি জেলা কাঁথি আপনি দেখান না, আমার গোটাটাই আমার, ওটা ভারতবর্ষটাই আমার, এত ছোট জায়গায় আমাকে পাঠাবেন না। আপনাদের সাংগঠনিক শক্তি ওই দুটো আপনাকে বারে বারে বলি, শুনুন, আমি আমার পূর্ব মেদিনীপুর নিয়ে বলি। পূর্ব মেদিনীপুরে 2019 সালে আমি তখন তৃণমূল করি, বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে 37%, তৃণমূলের প্রাপ্ত ভোট হচ্ছে 52%। 2021 আমি বিজেপিতে নেতৃত্ব দিয়েছি। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট হয়েছে 44%, 7টা এমএলএ জিতেছি আমরা। টিএমসির ভোট নেমে এসেছে 43%। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি যে নতুন দুটো সিট জিতেছে সেটা আমার জেলা থেকে, কাঁথি এবং তমলুক, সেখানে বিজেপি ভোট পেয়েছে 46%। আমি 19 থেকে 24 ক্রমান্বয়ে বড় নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলায় তার ভোট বাড়িয়েছে, তৃণমূলকে নিচের দিকে নামিয়েছে। মমতা ব্যানার্জি নিজে টেস্ট করতে গেছিলেন 21-এ, তিনি নিজে ফেল হয়েছেন। আমি নরেন্দ্র মোদীজিকে কথা দিচ্ছি সবার সামনে অন রেকর্ড সেভারাল টাইম যে আমি উনাকে প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলা থেকে উনি যাদেরকে সেন্ট্রাল বিজেপি নির্বাচন কমিটি প্রার্থী করবে পদ্ম ফুলে, সেই 16 জনকে জিতিয়ে মোদীজির হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। রাজ্যেও যেমন আমার দায়িত্ব রয়েছে আংশিক সবাইকে নিয়ে, তো পূর্ব মেদিনীপুরের দায়িত্ব আমার নিরঙ্কুশ। আমি লিখেও দিতে পারি, আমি আগেও বলেছি লোকসভাতে অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে জিতেছে প্রায়, আমার ভাই দিব্যেন্দু অধিকারী 50,000 ভোটে, তখনও এই আপনার এই কি বলে এদেরকে
ও বাপ বেটা বলে আর আমি যা বলি আপনারা জানেন। তা যাই হোক, এরা দুজন গিয়ে চটকেছে কিন্তু আলটিমেটলি কিছু করতে পারেনি। 26-এও কিছু করতে পারবে না। আপনাদের এই থাকতে বলি, আমি 53তম সমবায় সমিতি জিততে চলেছি খেজুরি সাহেবনগরে। 2 রাউন্ডের গোনা হয়ে গেছে, আমি 100-র বেশি ভোটে এগিয়ে আছি, আরো 2 রাউন্ড গোনা হবে। আমি এটা আজকে জিতলে এটা হবে আমার 53তম। রাধানগরের পর, হ্যাঁ, রাধাপুরের পর 53তম। রাজ্য পুলিশ দিয়ে ভোট করেও আমি সমবায় তৃণমূলকে একদম সাফ করে দিয়েছি, যাকে আমাদের গাঁয়ের কথায় বলে গেঁড়ু উপড়ানো হচ্ছে, যাতে এক তৃণমূলের আর ছিন্নমূলের কোনো বিন্দু মাত্র থাকে না। আমি প্রমাণ করে দিয়েছি, 26-এ প্রমাণ করে দেবো। ওকে বলুন ডেকে ভাগ ঠিক আসছে কিনা, জেলা পরিষদ থেকে, হলদিয়া থেকে, দীঘা থেকে, এইসব ভাগ মাটোয়ারাটা ঠিক দেখে নি। চোর ভাইপো এগুলো করে নি। ভোট হবে না। ও গাঁয়ের ছেলের সঙ্গে গাঁয়ের লোক আছে, ওসব বড় লোকের সঙ্গে নেই। চিন্তা শুনলেন, শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে তিনি কথা দিয়ে এসছেন যে পূর্ব মেদিনীপুরে 16টা সিটই তিনি জিতিয়ে দেখাবেন। অর্থাৎ তিনি নিরঙ্কুশ ক্ষমতা ওখানে প্রয়োগ করবেন এবং নিরঙ্কুশ যেহেতু তার দায়িত্ব, তিনি তাই দায়িত্ব পালন করবেন এবং সেই জেলাটাকে পুরোটা তিনি জিতে দেখিয়ে দেবেন। কথা দিয়ে এসছেন। এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছে, শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন, কথা রাখতে পারবেন কি? দেখুন, তার জন্য তিনি কিন্তু বলেও দিয়েছেন যে একের পর এক, হ্যাঁ, যেটা আমি আপনাদের বারবার দেখিয়েছি, আপনারা দেখবেন আমি রুদ্রবার্তায় কিন্তু বারবার দেখিয়েছি একটার পর একটা কিভাবে সমবায় সমিতি জিতে যাচ্ছে বিজেপি। মেদিনীপুরের বুকে একের পর এক জায়গা জিতে নেওয়া, আমি কিন্তু বারবার বলতাম আপনাদের যে এটা কিন্তু একটা একদম বলতে পারেন, এটা একদম যদি আপনি রাজনীতিগুলো ঘাঁটেন তাহলে দেখতে পাবেন বাম রাজত্বে একইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছিল, আর সেটাই কিন্তু এবার হচ্ছে। 2009-10 আপনি দেখুন খেয়াল করে, সমবায় সমিতিগুলো একের পর এক জিতছিল তৃণমূল কংগ্রেস, আর এবারও কিন্তু সে একই হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী সেদিন যা করেছিলেন আজও তাই করছেন, একের পর এক তৃণমূলের জায়গা খালি করে দিচ্ছেন। সেদিন তিনি সিপিএম এর জায়গা খালি করতে গেছেন। এবারে 16টা বিধানসভা জেতানোর জায়গায় তিনি কিন্তু চলে গেছেন এবং যেভাবে একের পর এক বিধানসভা দেখুন 53টা সমবায় সমিতি তিনি জিতে গেলেন, অর্থাৎ বিজেপি জিতল। তার কর্মক্ষমতা, বিজেপির সাংগঠনিক ক্ষমতা সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়ে ওই জেলাটা জিতে আসছে। তাই শুভেন্দু অধিকারী যে কথাগুলো দিয়েছেন, কথাগুলো আমার মনে হয় তিনি রাখতে পারবেন। এবার সার্বিকভাবে প্রশ্ন হচ্ছে তাহলে বাংলায় কি হবে? পূর্ব মেদিনীপুর যখনই জিতে যাওয়ার জায়গায় থাকে তখনই কিন্তু মনে রাখবেন রাজ্যে পরিবর্তনের জায়গা থাকে। যেভাবে আমরা বলি না যে উত্তরপ্রদেশকে দেখুন, উত্তরপ্রদেশ যদি যার হাতে তার হাতে কিন্তু দেশের ক্ষমতা, তাই না? যদিও এবারে উত্তরপ্রদেশে ভোট সেভাবে পায়নি বিজেপি, তবুও কিন্তু ক্ষমতা রেখেছে। আর মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর বিশেষ করে, এই জায়গায় যার ঘাঁটি, যার দাপট থাকে সে কিন্তু জিতে যায়। অবিভক্ত মেদিনীপুর থেকে শুরু করে সবকিছু আমরা দেখেছি, এত বড় জেলা, সেই জেলাটা কিন্তু ভাঙা হয়েছে যদিও, কিন্তু পূর্ব মেদিনীপুর একটা বিরাট প্রভাব ফেলবে। পূর্ব মেদিনীপুর জেতা, আপনারা জানেন উত্তরে তৃণমূলের জায়গা নেই, সেখানে বিজেপি জিতে আসছে, জিতে আসবে, জিতবেও। মেদিনীপুর যদি হাতছাড়া হয় বাকি আসনগুলো পাহাড় থেকে শুরু করে সব জায়গায় হারতে যাবে তৃণমূল। আর যেভাবে প্রত্যেকটা মানুষের মন এই তৃণমূল থেকে উঠে গেছে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রত্যেক প্রান্তে, যেখানে আপনি যাবেন প্রত্যেকের মুখে একটাই কথা, এই সরকার চলবে না। বিভিন্ন মানুষ বিভিন্ন ইস্যুতে একটাই কথা বলছে, এই সরকার চলবে না। মহিলারা তারা সুরক্ষা পাচ্ছে না, তারা বলছেন এই সরকার চলবে না। শিক্ষিত বেকার যুবতীরা বলছেন, যুবতীরা বলছেন আমার এখানে চাকরি নেই, তাই তারা চাইছেন এই সরকার চলবে না। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা যারা চাকরি করছেন তারাও জানেন যে কখন কোন সময় তাদের চাকরি চলে যাবে অযোগ্যদের জন্য, তারাও চাইছে পরিবর্তন হোক। যার বাড়ির ছেলেমেয়েরা সরকারি চাকরি করে না কিন্তু সরকারি স্কুলে পড়ে, তারাও চায় পরিবর্তন হোক। কারণ সরকারি স্কুলগুলো হাল এমন জায়গায় নিয়ে যাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলবল মিলে, মানে সরকার যেভাবে চালাচ্ছে, তাতে সরকারি স্কুলগুলো যেন কোথায় গিয়ে ধাক্কা খাচ্ছে। তাই তাদের বাড়ির গার্জেনরাও চাইবে এই সরকার চলে যাক। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় মানুষ চাইছে সরকার চলে যাক। যারা কারখানায় কাজ করে তারাও চাইছে সরকার চলে যাক, কারণ এই সরকার থাকলে কারখানা বন্ধ হয়ে যাবে।
যারা ভাবছেন ব্যবসা করবো তারা জানেন ব্যবসা করার জায়গায় সরকার থাকলে চলবে না, কারণ ব্যবসা করতে গেলে আপনাকে যে জায়গা কিনবেন সেই জায়গা কিনতে গেলে কেউ না কেউ এসে আপনার কাছ থেকে তোলা চাইবে। কাটমানি খাওয়া এই রাজ্যে, কাটমানি খাওয়াটা একটা আর্ট হয়ে গেছে। শিল্প 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 চপ শিল্প ঢপ শিল্পের সঙ্গে কাটমানি শিল্প যে এই রাজ্যে প্রভাব বিস্তার করেছে এটা আপনারা সবাই জানেন। তাই সবাই চাইবে পরিবর্তন হোক। কিছু মানুষ যাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে যে পরিবর্তন হলে বিজেপি এসে গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, আমি মুসলিমদের কথা বলছি, তাদের একটা অংশ এখনো পর্যন্ত তৃণমূলকে আঁকড়ে ধরে আছে। কিন্তু তারাও জানে বকটুই কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গা, সব জায়গায় কিন্তু মারছে কে মুসলিম, মরছে কে মুসলিম। তাই তারাও ভাবছে যে আমরা কি খালি মরতে আর মারতেই আছি আর জেলে পচতে আছি, তারাও ভাবছে। কিন্তু তাদের এই ভাবনাটাকে আরো বেশি প্রভাব বিস্তার করানোর জন্য যারা শিক্ষিত মুসলিম আছে তাদের অবদান রাখা উচিত। কারণ গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মুসলিমরা কিন্তু জায়গা ছেড়ে পালায়নি। উল্টো দিকে দেখুন, এই পশ্চিমবঙ্গের বুকে এমন তাণ্ডব হলো যে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে মালদায় চলে এলো। তাই ভাবতে হচ্ছে সবাইকে, হিন্দু পালাচ্ছে ভয় পেয়ে, কারণ তোষণবাদ করে এমন জায়গায় নিয়ে গেছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা এখানে তাণ্ডব সৃষ্টি করছে। দেখুন, আমি এখনো বিশ্বাস করি, বারবার বিশ্বাস করি, ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে যারা স্থায়ী মুসলিম, যারা দীর্ঘদিন ধরে রয়েছেন, যারা সেদিন ভারত ভাগ মানেননি, বলেছেন হ্যাঁ আমরা হিন্দুদের সঙ্গে থাকবো, আমার দেশ ভারতবর্ষ, তারা কখনোই ভারতবর্ষের বুকে থেকে হিন্দুদের মারবে না। কিন্তু যারা মারছে বাংলাদেশ থেকে আসা মুসলিম এবং তাদের প্রভাবে প্রভাবিত হওয়া কিছু মুসলিম, বাকি নয়। তাই ভাবতে হবে। শেখ শাহজাহানের পরিচয় নিয়ে প্রশ্ন আছে, ভাবতে হবে। হিন্দুরা ভাবছে চারিদিকে কি হওয়া উচিত, কি করা উচিত নয়। যারা বাংলাদেশ থেকে এসছেন, যারা শরণার্থী, তারা প্রত্যেকে সিএ এর জন্য এখানকার নাগরিকত্ব পাচ্ছেন, তারাও ভাবছে পরিবর্তন দরকার আছে। যারা শুধুমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য চিকিৎসা ভালোভাবে পাচ্ছে না, যারা পারত আয়ুষ্মান ভারতের প্রকল্প এই রাজ্যে নিতে, তারাও জানে যে চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে হয়, তারাও জানে আমাদের এইখানে সরকার পরিবর্তনের দরকার আছে। সবাই ভাবছে। আপনি ভাবছেন কি? শুভেন্দু অধিকারী যে কথা দিয়েছে সেই কথা পূর্ব মেদিনীপুরে রাখবে, কিন্তু আপনি রাখবেন কি? প্রশ্নটা আপনার কাছে, কারণ আপনি পরিবর্তন চান কি? উত্তরে জানাবেন। আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন, কারণ শেয়ার করলে সমস্ত মানুষ জানে, আর আপনার লাইক আমাকে উৎসাহিত করে আরো বেশি প্রতিবেদন করার জন্য। ভালো থাকুন, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতে। নমস্কার বন্ধু মাতা, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।